মেডিবের অনলাইন নার্সিং অ্যাডমিশন প্রোগ্রামে সকলকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ার, ঢাকা নার্সিং কলেজ, ঢাকা। আজকে তোমাদের বিষয় হলো জীববিজ্ঞান প্রথম পত্র, লেকচার 4। এর ভিতরে আছে নগ্নবীজ, আবৃতবীজী উদ্ভিদ, তারপরে টিস্যুতন্ত্র এবং উদ্ভিদ শরীরতন্ত্র। চলো তাহলে দেরি না করে শুরু করি। সবার আগে আমরা এই অধ্যায় থেকে প্রশ্নগুলো অ্যানালাইসিস করি যে বিগত বছরের এই অধ্যায়ের এই লেকচার 4 থেকে কতটি কোশ্চেন আসছে। জাস্ট দেখো, তোমরা জানো সবাই জীববিজ্ঞান অংশ থেকে প্রতিবার নার্সিং অ্যাডমিশনে 10টি কোশ্চেন আসে। তো সেইখানে উদ্ভিদ বিজ্ঞান অংশ এক কথায় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, এখান থেকে 5টি, এবং জীববিজ্ঞান প্রথম পত্র আর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র 5টি 10টা আসার কথা। কিন্তু এই 5টি আসার কথা, আর আমাদের বইয়ে অধ্যায় সংখ্যা আছে 10টির উপরে। এই 10টির উপরে অধ্যায় সংখ্যা থাকা সত্ত্বেও এই অধ্যায় থেকে, এই লেকচার থেকে প্রতি বছর একটি করে কোশ্চেন আসছে। দেখো, গত বছর একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা লাস্টে আলোচনা করা হবে লেকচারের শেষে। তারপরে 21-22 সেশনে একটা আসছে, 20-21 সেশনে একটা আসছে। তো আমরা যদি এই লেকচারটা কমপ্লিট করতে পারি ভালোভাবে, তাহলে আমরা আশা করি যে একটি কোশ্চেন অবশ্যই কমন পাবো। আর ক্লাসটি সম্পন্ন করলে আশা করি তোমরা কোশ্চেনের উত্তর কনফিডেন্টলি করতে পারবা। তাহলে চলো শুরু করি। প্রথমে আসলে লেকচার প্রথমে আছে নগ্নবীজ ও আবৃতবীজ উদ্ভিদ। আমরা উদ্ভিদ বিজ্ঞানের প্রথমে আলোচনা করছি কোষের পরে আমরা আলোচনায় আসছি মশবর্গীয়, ফার্নবর্গীয় উদ্ভিদ। তারপরে আসছে আমাদের বিরোফাইটা, টেরিডোফাইটা, ওই মশবর্গীয় ফার্নবর্গীয় উদ্ভিদেরই শৈবাল ছত্রাক আসছে। এবার আস্তে আস্তে উন্নত হইতে হইতে আমরা উদ্ভিদে চলে আসছি। এবার দেখো নগ্নবীজ উদ্ভিদ। তো বীজ, যেসব উদ্ভিদ বীজ উৎপন্ন করে তাদেরকে আর কি দেখো স্ববীজী বা স্পার্মাটোফাইট বলা হয়। এই স্পার্মাটোফাইট বা স্ববীজী উদ্ভিদের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করা হয়। সেটা কি নগ্নবীজী এবং আবৃতবীজী। নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে? নগ্নবীজী উদ্ভিদ বলে যার বীজ নগ্ন অবস্থায় থাকে এবং গর্ভাশয় থাকে না, ফল উৎপন্ন হয় না। কি? গর্ভাশয় থাকে না, ফল উৎপন্ন হয় না, এবং যে বীজ নগ্ন অবস্থায় থাকে। ঠিক আছে? তাহলে দেখো, এবার আমি ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদের দেখাই দেই। আমি সবসময় বলি অ্যাডমিশনের ক্ষেত্রে কম পড়বা, যত সিলেক্টিভ হবে তত চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আসে এটা তোমার আইডেন্টিফাই করতে হবে। এবার দেখো, তোমার নগ্নবীজ উদ্ভিদ, এখান থেকে এই যে বীজ নগ্ন অবস্থায় থাকে, আর কি আছে? ফল উৎপন্ন হয় না, গর্ভাশয় থাকে না। এই 3টা বৈশিষ্ট্য নার্সিং অ্যাডমিশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 3টা বৈশিষ্ট্য যদি সবার আগে একজন কোশ্চেন করে, একজন টিচার এখান থেকে একটি কোশ্চেন করলে এটা দিতেই পারে যে নিচের কোনটি নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। এরপরে আমরা নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দেখব। এবার দেখো, নগ্নবীজ উদ্ভিদের পরের বৈশিষ্ট্যগুলোর ভিতরে কি কি আছে? নগ্নবীজ একটা উদ্ভিদ আছে, নাম হলো ইপিড্রা। এই ইপিড্রা থেকে ইপিড্রিন নামক একটি ঔষধ পাওয়া যায়, সেটা দেখো। আর ইপিড্রাতে কি ঘটে? দিনিষেক ঘটে। এটা ইম্পর্টেন্ট। ইপিড্রাতে কি ঘটে? দিনিষেক ঘটে। তারপরে দেখো, আমরা বলবো নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য সমূহ। নগ্নবীজ উদ্ভিদ আসলে হেটারোস্পোরাস বা অসমরেণু পরশু আর কি স্টোবিলাস কোণ তৈরি করে। এসবগুলো ইম্পর্টেন্ট যে আমাদের বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা লাল কালি দিয়ে আছে। এই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো পড়াই লাগবে। আর বাদ বাকি যেগুলো আছে নাইস টু না জানতেও পারে। এটা হেটারোস্পোরাস কেন বলে? এতে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর দুইটাই থাকে, এই জন্য। এখন দেখো, আগে আমরা একটা কথা বলছি, নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে তোমার গর্ভাশয় থাকে না, এই জন্য ফল উৎপন্ন হয় না। ঠিকই দেখো, এদের গর্ভাশয় হয় না, গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না। আর বাদ বাকি যে বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট তার ভিতরে দেখো, এরা কি করে? সরাসরি ডিম্বকরন্ধ্রে পরিণত হয়। আর কি করে? এদের উদ্ভিদে দিনিষেক ঘটে না, কিন্তু ব্যতিক্রম ইপিড্রাতে কি ঘটে? দিনিষেক ঘটে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। কোথায় দিনিষেক? নিচে দেবে, নিচের কোনটিতে দিনিষেক ঘটে? আমরা জানি নগ্নবীজ উদ্ভিদে দিনিষেক ঘটে না, কিন্তু ব্যতিক্রম কি? ইপিড্রাতে দিনিষেক ঘটে। তারপরে দেখো, আগে বললাম এরা হেটারোস্পোরাস যেমন, ঠিক তেমনই এরা দেখো অসম আকৃতির, জীবনচক্রে যৌনকরম কোন আকৃতির? অসম আকৃতির। আর নগ্নবীজ উদ্ভিদের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো এরা আর্কিগোনিয়া সৃষ্টি করে, কিন্তু আবৃতবীজ উদ্ভিদে আর্কিগোনিয়া সৃষ্টি করে না, যেটা এর পরে আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখবো। দেখো, নগ্নবীজ উদ্ভিদে কি করে? আর্কিগোনিয়া সৃষ্টি করে। আর একটা আছে লিপেস্কার কি? একটি বৈশিষ্ট্য। এটা একটা মানে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য নগ্নবীজ উদ্ভিদের জন্য। আর নগ্নবীজ উদ্ভিদ একটা আমাদের যদি বইটি দেওয়া আছে ইম্পর্টেন্ট উদ্ভিদ, সেটা হলো সাইকাস। নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো থেকে সবচেয়ে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, কারণ এইখান থেকে সহজে কোশ্চেন আসে যে নিচের কোনটি নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য বা নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। তারপরে আসো যে সাইকাস, বললাম নগ্নবীজ উদ্ভিদের একটি উদাহরণ, তাই না? এই সাইকাসের কিছু বৈশিষ্ট্য আছে।
এই সাইকাসের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে চলো। আমরা জানি সাইকাস যেহেতু নগ্নবীজ উদ্ভিদ, তো নগ্নবীজ উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে স্টোবিলাস কোণ গঠন করবে, তারপরে তোমার আর্কিগোনিয়া সৃষ্টি করবে, এই সবগুলো অবশ্যই থাকবে। পাশাপাশি সাইকাসের আরো কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, সেটা কি দেখো, এটি পাম জাতীয় উদ্ভিদ। সাইকাস পাম জাতীয় উদ্ভিদ। তারপরে দেখো এটি ফার্নের মতো কুণ্ডলিত অবস্থায় থাকে, এই জন্য সাইকাসকে আবার ফার্ন উদ্ভিদের সাথে তুলনা করে বলা হয় পাম ফার্ন। এটি কিসের মতো কুণ্ডলিত অবস্থায় থাকে? ফার্নের মতো কুণ্ডলিত অবস্থায় থাকে। এই জন্য কি বলা হয়? সাইকাসকে কি বলা হয়? পাম ফার্ন বলা হয়, পাম ফার্ন বলা হয়। এবার দেখো সাইকাস যেহেতু নগ্নবীজ উদ্ভিদ, তাহলে এর বীজ নগ্ন অবস্থায় থাকবে। দেখো বীজ নগ্ন অবস্থায় থাকে। তারপরে কি, এটি নগ্নবীজ উদ্ভিদ, তাহলে এটি হেটারোস্পোরিক হবে। দেখো হেটারোস্পোরিক, আর স্টোবিলাস কোণ তৈরি করে আর আর্কিগোনিয়াম সৃষ্টি করে। এগুলো তো আমরা জানি, এগুলো তোমার নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। আর সাইকাস যেহেতু নগ্নবীজ উদ্ভিদ, তো এটা সেটাই তোমার নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে তো মিল থাকবেই। আর এটা আর একটা বৈশিষ্ট্য কি দেখো, এটি এখানে কি থাকে, পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে। পাতায় কোন টিস্যু থাকে? ট্রান্সফিউশন টিস্যু থাকে। তারপরে দেখো তোমার আগেই বলছি সাইকাসকে কি বলা হয়? পাম ফার্ন বলা হয়। কেন বলা হয় সেটাও বলছি। সাইকাসকে অনেক সময় পাম গাছের সাথে বা পাম এবং ফার্নের বৈশিষ্ট্য এর ভিতরে থাকে, এই জন্য সাইকাসকে পাম ফার্ন বলা হয়। ঠিক দেখো সেটা লেখা আছে, পাম ও ফার্নের পাতার সাথে সাইকাসের কিছুটা মিল সম্পন্ন থাকে, এই জন্য সাইকাসকে কি বলা হয়? পাম ফার্ন বলা হয়। এখন দেখো সাইকাসের পরে আমরা সাইকাসের পরে সাইকাসের মূল নিয়ে একটু কথা বলা হবে। একটা গল্প বলি। মনে করো তোমার এলাকায় একজন ছিল, বা একটা গাছ ছিল তোমার, তার একটা গাছের তো মূল থাকবেই। তো সেই মূলগুলা তোমার প্রধান মূল ছিল না, কিছুদিন পরে সেই মূলগুলা চেঞ্জ হয়। তো কিসের কারণে চেঞ্জ হয়? কিছু ব্যাকটেরিয়ার কারণে। সাপোজ মনে করো সেই ব্যাকটেরিয়ার নাম হলো নস্টক এবং তোমার অ্যানাবিয়েনা। নস্টক এবং অ্যানাবিয়েনা ব্যাকটেরিয়ার কারণে তোমার গাছের মূলগুলা নষ্ট হয়। তো নষ্ট হওয়ার পরে আবার সেটা কি হয় জানো, তো তোমার একটা সুন্দর একটা আকৃতি ধারণ করে। কি করে? সুন্দর একটা আকৃতি। সুন্দর আকৃতি কেন বললাম, সেটা একটা সমুদ্রের উদ্ভিদ যে কেরাল আকৃতি ধারণ করে, এই জন্য তুমি তার নাম দিয়েছো কোরালয়েড মূল। ঠিক তেমনই দেখো সাইকাসের মূল থাকে, প্রধান মূল থাকে, কিন্তু সেটা কি হয়? সেটা স্বল্পস্থায়ী হয়। সেটা কি হয়? স্বল্পস্থায়ী। কারণ কি, কিছুদিন পরেই প্রধান মূল নষ্ট হয়ে যায়। জাস্ট তোমার গল্পের যেটা গল্প বললাম যে তোমার একটা গাছ ছিল, গল্পের সাথে এটা মনে রাখবা। আমি এত গল্প বলবো, ছন্দ বলবো, আমার কথাগুলো মনে রাখবা। দেখবো এগুলোই মনে থাকবে বেশি। আমি যে গল্পগুলো করছি, গল্পগুলাই মনে থাকবে। আর গল্প মনে থাকলে তোমার ছন্দ মনে থাকবে। দেখো তাহলে কি হয়, প্রধান মূল পরে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। পরে সেখানে একটা কিছু ব্যাকটেরিয়ার কারণে অস্থানিক মূল তো সৃষ্টি হয় নষ্ট হওয়ার পরে, কারণ মূল ছাড়া তো কোনো গাছ বা কোনো উদ্ভিদ বাঁচবে না। এবার দেখো কোন কোন ব্যাকটেরিয়া নস্টক এবং অ্যানাবিয়েনা নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে কি তৈরি করে? একটি বিকৃত আকৃতির একটি মূল ধারণ করে, সেটি কি সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। এই জন্য তার নাম কি দিছো? কোরালয়েড মূল দিছো বা রুট টিউবারকল। এই যে অপর নাম রুট টিউবারকল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেগুলো লাল কালি দিয়ে আছে সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, তারপরেও তোমার আমি যে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি এগুলো আরো ইম্পর্টেন্ট। এবার দেখো এই যে কোরালয়েড মূলের অভ্যন্তরে যে দুইটা সায়ানোব্যাকটেরিয়া আক্রান্ত দ্বারা তোমার এই যে কোরালয়েড মূল তৈরি হয়, সেই কোরালয়েড মূলের অভ্যন্তরে যেখানে এই অ্যানাবিয়েন এবং নস্টক ব্যাকটেরিয়া থাকে, সেই স্তরকে বলা হয় শৈবাল স্তর। সেই স্তরকে কি বলবে? শৈবাল স্তর। তাহলে শৈবাল স্তর কাকে বলে? এই কোয়েশ্চেন আসতে পারে। শৈবাল স্তরে কোন ব্যাকটেরিয়া থাকে? কোন সায়ানোব্যাকটেরিয়া থাকে? মাইন্ড ইট, সায়ানোব্যাকটেরিয়া থাকে, সেটা হলো অ্যানাবিয়েনা আর নস্টক। এবার দেখো আসি আমরা জীবাশ্ম। জীবাশ্ম বলতে কি বোঝায়? যে বর্তমান কালের কোন উদ্ভিদের সাথে যদি প্রাচীন কোন তোমার আদিমকালের যে জীবাশ্মের সাথে যদি কোনো বৈশিষ্ট্য সম্পন্ন থাকে, তাকে জীবাশ্ম বলা হয়। ঠিক দেখো জীবাশ্মের সেই সংজ্ঞাটাই এখানে দেয়া আছে, যে বর্তমানে জীবিত কোনো উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে যদি কোনো কালের জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের মিল থাকে, তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এই যে, আর সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। এই লাইনটা ইম্পর্টেন্ট। সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। এবার দেখো আমরা পরে যাই। সাইকাসের কিছু গুরুত্ব আছে। আমরা সাইকাসের অনেক গুরুত্ব আছে বইয়ে।
সেগুলো ততটা ইম্পর্টেন্ট না নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। যেগুলো মনে করো তোমার রোগ বিশেষ, যেগুলো রোগ সৃষ্টি করে, যেগুলো মনে করো যে তোমার মানুষের ওষুধ তৈরিতে কাজে লাগে কোনো রোগের, সেই ধরনের জিনিসগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এবার দেখো সাইকাসের বৈশিষ্ট্যের ভিতরে যে দুইটা, যে সাইকাস পেকটিন, এটি সবজি হিসেবে ব্যবহৃত হয়। আর সাইকাস সার্সিনিলস এটি কি করে, পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এই দুইটা সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব পড়লেই আনা। তারপরে চলো আমরা আবৃত বীজ উদ্ভিদে যাই। আবৃত, আমরা নগ্নবীজ উদ্ভিদ যেহেতু পড়লাম, তাহলে নগ্নবীজ উদ্ভিদের বিপরীতটা কি হবে, আবৃত বীজ উদ্ভিদ। তো নগ্নবীজ উদ্ভিদের বিপরীত যদি আবৃত বীজ উদ্ভিদ হয়, তো সেইখানে আমরা বলতে পারি যে এর বীজ কি আবৃত অবস্থায় থাকবে, তাই না, নগ্ন অবস্থায় থাকবে না, আর এখানে ফল উৎপন্ন হবে। দেখো ঠিক তেমনই এখানে সংজ্ঞায় কি বলছে, যে এর ফল উৎপন্ন হয়, কি হয়, ফল উৎপন্ন হয়। ওকে, এই যে ফল উৎপন্ন হয়, আর কি বীজ অভ্যন্তরে থাকে, এজন্য কি বলা হবে, আবৃত বীজ উদ্ভিদ বলা হবে। তারপর দেখো একটা ছোট্ট একটা অবজেক্টিভ আসতে পারে যে কত বছর আগে, এটা বইয়ে দেয়া আছে এই জন্য ইম্পর্টেন্ট, 13 কোটি বছর আগে আবৃত বীজ উদ্ভিদের উৎপত্তি হয়। আর আবৃত বীজ উদ্ভিদ যেমন বড় হইতে পারে ছোট হইতে পারে, ঠিক সেটা কি, ছোট একটি উদ্ভিদের নাম হলো উলফিয়া। উলফিয়া এর আকৃতি কত, 0.1 মিলিমিটার। এবার দেখো নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য পড়লাম। যদি নগ্নবীজ উদ্ভিদ থেকে কোনো কোশ্চেন আসে, নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। নার্সিং ভর্তি পরীক্ষা বা যে কোনো অ্যাডমিশন, তুমি ভার্সিটি বলো, মেডিকেল বলো, যে কোনো অ্যাডমিশন, এই কোশ্চেনগুলো সবচাইতে বেশি হয় যে নিচের কোনটি বৈশিষ্ট্য নয় বা নিচের কোনটি বৈশিষ্ট্য। এখন যদি তোমার বলে নিচের কোনটি বৈশিষ্ট্য নয়, তাহলে কি করবে বলো তো, তোমার 3টা দেবে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য, আর একটি কিন্তু অন্য দেবে, সেই অন্যটা কি হবে, সেটা আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য দিবে। তো আমরা যে কোনো একটা বৈশিষ্ট্য ভালোভাবে মনে রাখবো, কিন্তু আমরা যদি কোনো উদ্ভিদ বা কোনো একটা কিছুর সাথে তুলনা করে পড়ি, দুইটা বৈশিষ্ট্য তুলনা করে পড়লে আশা করি তোমাদের বৈশিষ্ট্যগুলো সহজ হবে। আর আমি এখন যেভাবে বোঝাই দেবো এভাবে পড়লে অনেক সুবিধা হবে। দেখো আবৃত বীজ উদ্ভিদের সবার আগে যে বৈশিষ্ট্য সেটা হলো এদের কিন্তু ফল উৎপন্ন হয়, তাই না। এবার ফল উৎপন্ন হইলে দেখো এদের উদ্ভিদ কি হয়, স্পোরোফাইটিক এবং ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ থাকে। আর গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এই 3 অংশে বিভক্ত। কেন 3 অংশে বিভক্ত, তোমার নগ্নবীজ উদ্ভিদে কিন্তু গর্ভাশয় ছিল না, এদের গর্ভাশয় আছে, এই জন্য গর্ভদণ্ড, গর্ভাশয়, গর্ভমুণ্ড 3টাই আছে। তারপর গর্ভাশয় সাধারণত এই যে আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ। এরপরে দেখো আবৃত বীজ উদ্ভিদের বাকি বৈশিষ্ট্য যেগুলো ইম্পর্টেন্ট, এখানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো আবৃত বীজ উদ্ভিদ হলো ফিলাজেলাবিহীন। ফিলাজেলাবিহীন, যেটা আমি লাল কালি দিয়ে রাখছি, যে শুক্রাণুগুলো কি হবে, ফিলাজেলাবিহীন, ঠিক আছে। তারপরে এর যে শস্য উৎপন্ন হয় সেটি ট্রিপলয়েড বা থ্রিয়েন, ঠিক আছে, এটা নিষেকের পরে উৎপন্ন হয়। দেখো নিষেকের পরে শস্য উৎপন্ন হয়, সেটা কি হয়, ট্রিপলয়েড। তারপরে দেখো আগেই বলছে যে বীজ আবৃত অবস্থায় থাকে, এখানে সেটা দেয়া আছে, এই যে বীজ ফলের অভ্যন্তরে আবৃত অবস্থায় থাকে, ঠিক আছে। এবার দেখো নগ্নবীজ উদ্ভিদে আর্কিগোনিয়া সৃষ্টি হয়, তাই না, তাহলে আবৃত বীজ উদ্ভিদ থেকে আর্কিগোনিয়া সৃষ্টি হবে, হবে না। দেখো কোনো প্রকার আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। আর আর্কিগোনিয়া সৃষ্টি না হওয়া কিসের বৈশিষ্ট্য, উন্নত বৈশিষ্ট্য। এই যে এই যে 3টা থেকে 4টা আমি দেখালাম, এই 3-4টা বৈশিষ্ট্য মনে রাখলে এনাফ। এই বৈশিষ্ট্যগুলো থেকে সবসময় কোশ্চেন আসে। তারপর দেখো তোমার আবৃত উদ্ভিদের ক্ষেত্রে আমরা বললাম যে শুক্রাণু ফ্লাজেলাবিহীন। কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আমাদের সবসময় প্যাঁচ লেগে যায়, সেই প্যাঁচগুলো খুলে রাখতে হবে। উদ্ভিদ বিজ্ঞানে প্যাঁচটা আরও বেশি লাগে, যার জন্য বেশি ছন্দ ইউজ করি, বেশি গল্প করি, এবং তোমাদের সেই জায়গাগুলো যেখানে যেখানে বেশি প্যাঁচ লাগতে পারে সেই জায়গাগুলো আমি এক জায়গায় নিয়ে আসি। এবার দেখো ঠিক তেমনই একটা জায়গা, দেখো আবৃত বীজ উদ্ভিদের শুক্রাণু কি পড়লাম আমরা, ফ্লাজেলাবিহীন। কি পড়লাম, ফ্লাজেলাবিহীন। তারপর দেখো সাইকাস, সাইকাসের শুক্রাণু কি বলতো, বহু ফ্লাজেলা বিশিষ্ট। ওকে, তারপরে আমরা যে বিরায়োফাইটা টেরিডোফাইটা পড়ছিলাম গত লেকচারে, সেই বিরায়োফাইটার শুক্রাণু কি ছিল বলতো, দ্বিফ্লাজেলা বিশিষ্ট। তোমার যদি লেকচার ভিত্তিক কোশ্চেন করা হয় তাহলে হয়তো মনে হবে যে এক লেকচারের কোশ্চেন আর এক লেকচারে যাবে না, কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় কোশ্চেন কিন্তু পুরো বই থেকে হবে। তো এই 3টা থেকে কিন্তু কোশ্চেন আসে, একদম স্বাভাবিক। আর তোমাদের ভুল করার জায়গাটা অনেক সিম্পল, হইতেই পারে, ভুল হইতেই পারে, কারণ কোনটা ফ্লাজেলাবিহীন, কোন শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট, কোন শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট, এটা মনে নাই থাকতে পারে। আর পরীক্ষা হলে তোমার মাত্র 60 মিনিটের ভিতরে 100টা কোশ্চেন অ্যান্সার করা লাগবে, তো সেইখানে তোমার সময় থাকে মাত্র 30 সেকেন্ডের মতো।
তাই না? 30 সেকেন্ডের একটু বেশি। তো 30 সেকেন্ডের একটু বেশি সময়, তারপর হলো তোমার ম্যাথ আছে, ফিজিক্সের ম্যাথ পড়তে পারে, কেমিস্ট্রি ম্যাথ পড়ে না সচরাচর, কিন্তু কেমিস্ট্রি ম্যাথ তো পড়তে পারে। তো সেখানে তোমার তার 0.30 সেকেন্ডে তুমি তার ম্যাথ তো শেষ করতে পারবে না, তাই না? সেই 0.30 সেকেন্ডের ভিতরে তোমার কোন শুক্রাণু ফ্ল্যাজেলা বিশিষ্ট, কোনটি ফ্ল্যাজেলাবিহীন, কোনটি দ্বি ফ্ল্যাজেলা বিশিষ্ট, বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট, এসবগুলো তোমার তো ভুল হবে। ঠিক সেই জন্য কিছু কিছু জায়গায় দেখবা এই মনে রাখতে হবে। চলো পেজ খুলে রাখি, জীববিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে আমি কিছু কিছু টার্ম ইউজ করছি, এগুলো অবশ্যই দেখবা। দরকার হলে বইয়ে লিখে রাখবো, দরকার হলে নোট করে রাখবা। এগুলো পরীক্ষার আগে দেখে গেলে অনেক উপকার হবে। দেখো তাহলে আমি আবার বলি, আবৃতবীজ উদ্ভিদের শুক্রাণু কি থাকে? ফ্ল্যাজেলাবিহীন। সাইকাসের শুক্রাণু কি থাকবে? বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। আর ব্রায়োফাইটার শুক্রাণুগুলো কি থাকে? তোমার দ্বি ফ্ল্যাজেলা বিশিষ্ট। তারপরে আসো আমরা আবৃতবীজ এবং নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য পড়লাম। এই বৈশিষ্ট্য থেকে কিন্তু পার্থক্য করা যায়। পার্থক্যটা আমরা কেন পড়ি? যাতে বৈশিষ্ট্যগুলো ভালোভাবে মনে থাকে, এবং যেগুলো পড়ে আসছে সেগুলো যদি আমরা কোরিলেট করে পড়ি তাহলে বেশি মনে থাকবে। দেখো তাহলে আমরা এতক্ষণ যে বৈশিষ্ট্যগুলো পড়ে আসছি, বৈশিষ্ট্যগুলোর সাথে মিল আছে কি? দেখো তোমার আবৃতবীজ এবং নগ্নবীজ উদ্ভিদের পার্থক্য সবার আগে যে বিষয় দিয়েছে, পার্থক্যের বিষয় গর্ভাশয় এবং গর্ভদণ্ড। আমরা জানি কি গর্ভাশয় গর্ভদণ্ড, নগ্নবীজ উদ্ভিদে গর্ভাশয় থাকে না, তো গর্ভদণ্ড থাকার কোনো প্রশ্নই আসে না, গর্ভদণ্ড নেই। তাহলে গর্ভাশয় গর্ভদণ্ড বিবৃত আছে কোন জায়গায়? আবৃতবীজ উদ্ভিদে আছে, তাই না? তারপরে দেখো যদি গর্ভাশয় গর্ভদণ্ড না থাকে তাহলে নগ্নবীজ উদ্ভিদে কি ফল সৃষ্টি হয়? ফল উৎপন্ন হয় না। কিন্তু আবৃতবীজ উদ্ভিদে কি হয়? ফলে পরিণত হয়। কারণ গর্ভাশয় তো তোমার ফলে পরিণত হয়, তাই না? যেহেতু আমার গর্ভাশয় না থাকে, আমার ফলে পরিণত হবে কি? ফলে পরিণত হওয়ার তো কোনো উপায় নাই। তারপরে দেখো তোমার বীজের অবস্থান। তো সবার আগে নগ্নবীজ উদ্ভিদ মানে কি? আমরা জানি বীজ নগ্ন অবস্থায় থাকে, আর আবৃতবীজ উদ্ভিদ মানে বীজ আবৃত অবস্থায় থাকে। ঠিক দেখো নগ্নবীজ উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে, আর এটি ফলের অভ্যন্তরে থাকে। ঠিক আছে? আর্কিগোনিয়া সৃষ্টি না হওয়া কি উন্নত বৈশিষ্ট্য? আর্কিগোনিয়া সৃষ্টি নগ্নবীজ উদ্ভিদে হয়, আবৃতবীজ উদ্ভিদে হয় না। দেখো সেটাই আছে, আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। তারপরে দেখো পরাগায়ন। এখানে ডিম্বক্রন্ধ্র পরাগরেণু সরাসরি কি করে? ডিম্বক্রন্ধ্রে পরিণত হয়। কিন্তু যেহেতু এখানে গর্ভাশয় আছে, এখানে গর্ভাশয় ছিল না বলে কি হয়? তোমার সরাসরি ডিম্বক্রন্ধ্রে পরিণত হয়। তো আবৃতবীজ উদ্ভিদে তোমার তো গর্ভাশয় আছে, যেহেতু গর্ভাশয় আছে তাহলে এটা কি হবে? এটি গর্ভমুণ্ডটাকে পরিণত হবে। গর্ভাশয় থাকলে সে পরাগরেণু কিসে পরিণত হয়? আগে গর্ভমুণ্ডে পরিণত হয়। তারপরে দেখো দ্বিনিষেক কোথায় ঘটে? দ্বিনিষেক ঘটে আবৃতবীজ উদ্ভিদে, তাই না? এই যে আবৃতবীজ উদ্ভিদে দ্বিনিষেক ঘটে। তারপরে দেখো আর দ্বিনিষেক ঘটে না কোথায়? নগ্নবীজ উদ্ভিদে। তারপরে দেখো তোমার শস্য নিষেকের পর উৎপন্ন হয় কোথায়? আবৃতবীজ উদ্ভিদে, এবং নিষেকের আগে উৎপন্ন হয় নগ্নবীজ উদ্ভিদে। তাহলে নিষেকের পরে যদি উৎপন্ন হয় সেটা কি হবে? আবৃতবীজ উদ্ভিদ। আর নিষেকের পূর্বে উৎপন্ন হলে সেটা কি হবে? নগ্নবীজ উদ্ভিদ। তো সেই ক্ষেত্রে এখানে শস্য কি থাকে? থিরিয়ান থাকে, কিন্তু ট্রিপলয়েড। এর আগে কিন্তু আমরা বৈশিষ্ট্য পড়ছি। তারপরে দেখো ভেসেল ও সঙ্গী কোষ। এখানে জাইলেম কোষে সুগঠিত ভেসেল কোষ, আর ফ্লোয়েমে সঙ্গী কোষ নেই, কিন্তু এখানে সঙ্গী কোষ থাকে। এটা ততটা ইম্পর্টেন্ট না, এটা লেস ইম্পর্টেন্ট এই বৈশিষ্ট্যটা, কিন্তু পড়তেও পারে, অনেকটা লেস ইম্পর্টেন্ট জিনিস চলে আসে পরীক্ষায়। তারপরে দেখো পরাগায়নের মাধ্যম। নগ্নবীজ উদ্ভিদের পরাগায়নের মাধ্যম কোনটা থাকে? নগ্নবীজ উদ্ভিদের পরাগায়নের মাধ্যম থাকে বায়ু। আর আবৃতবীজ উদ্ভিদে কোনটা থাকে? বায়ু, পানি, প্রাণী, কীটপতঙ্গ যা যা আছে এই সবগুলো থাকে। এখন এই যে আমরা বৈশিষ্ট্যগুলো কেন পড়বো? বৈশিষ্ট্যগুলো পড়ার একটাই কারণ, সেটা হলো আমরা পার্থক্যগুলো যাতে ভালোভাবে রাখতে পারি। পার্থক্যগুলো যদি আমরা কেন মনে রাখবো? পার্থক্য মনে রাখলে আমাদের ভর্তি পরীক্ষায় কোশ্চেনগুলোর অ্যান্সার করতে, কনফিডেন্টলি অ্যান্সার করতে সুবিধা হবে। কারণ আমরা তখন জানবো যে আর্কিগোনিয়া সৃষ্টি হয় কোথায়? নগ্নবীজ উদ্ভিদে। আর সৃষ্টি হয় না আবৃতবীজ উদ্ভিদে। এগুলাই। এবার আমরা আবৃতবীজ এবং নগ্নবীজ উদ্ভিদের পার্থক্যগুলো দেখলাম। চলো তারপরে দেখি। এই যে এই অধ্যায়ের প্রথম ইম্পর্টেন্ট জায়গা ছিল আবৃতবীজ এবং নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলা। এবার আসবে আবৃতবীজ উদ্ভিদের গোত্রের পরিচিতি। এই গোত্রের ভিতরে তোমার স্বরূপ থাকবে, কাণ্ড থাকবে, অমরাবিন্যাস থাকবে। এই সবগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন সব ভর্তি পরীক্ষায় আসে।
ইঞ্জিনিয়ারিং হোক, তোমার হলো এই যে মেডিকেল হোক, নার্সিং হোক আর ভার্সিটি হোক, সব জায়গায় আসবে, গুচ্ছে আসবে। তারপরে দেখো এই জায়গাটা আমরা খুব মজার সহিত পড়বো, কারণ এই জায়গাটা যেমন কঠিন তেমন সহজ, মনে রাখতে পারলে সহজ, মনে না রাখতে পারলে কঠিন। এবার দেখো যে আবৃতবীজী উদ্ভিদের গোত্রের পরিস্থিতির এখানে তোমার স্বরূপ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখো এর কাণ্ডের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবৃতবীজী উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হয়। সেই 3 ভাগটা কি কি? সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, সেটি কি কি? বিরুৎ, গুল্ম, উপগুল্ম, এই 3 ভাগে। বিরুৎ, গুল্ম, বিরিক্ষ, আর গুল্মের একটি শাখা হলো উপগুল্ম। এবার দেখো যে বিরুৎ উদ্ভিদ আমরা কি জানি? নরম কাণ্ড বিশিষ্ট, তাই না? নরম কাণ্ড বিশিষ্ট বিরুৎ উদ্ভিদ কি? নরম কাণ্ড বিশিষ্ট। ঠিক, নরম কাণ্ড বিশিষ্ট। জাস্ট ইমাজিন করো তোমার আশেপাশে ধান গাছ তো দেখছো, হয়তো শহরের যারা পোলাপান আছে তারা দেখো নাই, কিন্তু গ্রামের যারা আছে তারা অবশ্যই দেখছো। ধান, গম, দুর্বা ঘাস, এদের কাণ্ড দেখবা একদম ফাঁপা, তাই না? ফাঁপা এবং নরম এদের কাণ্ড। যখন আমাদের শুনি, অনেক সময় আমরা খবরে শুনি না যে এই যে ধানের মৌসুমে বা ইরি ধানের মৌসুমে, আমন ধানের মৌসুমে অনেক ঝড় হয়েছে, তোমার কালবৈশাখী ঝড় হয়েছে, যে এই ঝড়ের কারণে তোমার কি হয়েছে? অনেক ধান নষ্ট হয়েছে। কারণ কি? ওদের কাণ্ড তো নরম, মতো ঝড়ে টিকে থাকতে পারে না। ওরা তো আর বৃক্ষের মতো তো আর কি কাষ্ঠল না, ওরা তো শক্ত আকৃতি না, তাই না? এবার দেখো তাহলে আমাদের এই উদাহরণগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই উদাহরণটা কি? ধান, গম, দুর্বা ঘাস। এটা কি? এটা বিরুৎ উদ্ভিদের উদাহরণ। তারপরে দেখো উপগুল্ম এবং গুল্ম। উপগুল্ম হলো তোমার, আগে গুল্ম পড়ি। গুল্মটা হলো আকারে ছোট কিন্তু কাষ্ঠল নয়। দেখো আকারে ছোট, কি আকারে ছোট, কোনো গুড়ি নেই। ওকে, এর উদাহরণ কি? রঙ্গন, গোলাপ, জবা। রঙ্গন, গোলাপ, জবা। আসলে যখন রঙ্গন, গোলাপ, জবা, একটা জিনিস মনে রাখতে পারো, মেয়েরা কোন রঙে বেশি? মেয়েরা কিন্তু লাল কালার বেশি পছন্দ করে, তাই না? তো মেয়েদের যদি রাঙাইতে হয়, মনে করবো কোনো মেয়েরা যদি আমরা রাঙাই, বিয়ের সময় তো কোনো মেয়েরা রাঙায় কি দিয়ে? লাল রং দিয়ে। তো রাঙাতে গেলে কি লাগবে? গোলাপ আর জবা লাগবে, তাই না? গোলাপ ফুল দিয়ে তো কোনো মেয়ের প্রপোজ করতে গেলে তো গোলাপ লাগবেই। পাশাপাশি জবা ফুল দিয়ে অবশ্য যদিও কাউরে মানে প্রপোজ করে না, কিন্তু একটা গান আছে না, গায়কের নাম হঠাৎ করে ভুলে গেছি, ওই যে গোলাপ ফুলের জায়গায় তোমায় দিলাম আমি জবা। ঠিক তেমনই মনে করো গোলাপ ফুলের জায়গায় জবা দিলে হয়, মেয়েদের রাঙাইতে গেলে গোলাপ ফুল আর জবা লাগবে। ঠিক তেমনই মনে রাখবা, রঙ্গন, গোলাপ, জবা। ওকে, তারপরে আসবে উপগুল্ম। উপগুল্মটা মনে রাখা লাগবে কালকাসুর্দন এবং দাঁতমর্দন। কালকাসন্ধ্যা এবং দাঁতমর্দন, এই দুইটা মনে রাখা লাগবে। আর বৃক্ষ মানে আমরা তো বুঝতেই পারছি, আশেপাশে অনেক বৃক্ষ আছে, তো সেটা কি হবে? কাষ্ঠল উদ্ভিদ হবে। তো সেটা কি? দীর্ঘ কাষ্ঠল উদ্ভিদ, তাই না? এর 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 উদাহরণ কি বলবো? আম, জাম, তারপরে কাঁঠাল, যেগুলো আছে সবগুলা। এই আর এগুলা কি তোমার ধান কি হয়? ধান, দুর্বা ঘাস, কিছুদিন পরে কি হয়? ধান কি 3 মাসের ভিতরে তো ধান হয়ে যায়। ধান তারপর কেটে দেওয়া হয়, তারপরে আমরা ধান নিয়ে নিই, তাই না? ধান গাছ কেটে দিই। কিন্তু তুমি 3 মাস পর কি তুমি এই যে কাঁঠাল, আম, জাম এসব গুলো কি কাটবা? 3 মাস পর কাটবা। এই জন্য এগুলো কি? এগুলো হলো বহুবর্ষজীবী। ওকে, এগুলো ইম্পর্টেন্ট জায়গা। তাহলে আমরা কি জানলাম? কাণ্ডের বৈশিষ্ট্যগুলো জানলাম, এবং কাণ্ডের বৈশিষ্ট্য অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়, সেই ভাগের উদাহরণগুলো জানলাম। তারপরে চলো আমরা জানবো মূল সম্পর্কে। মূলের ক্ষেত্রে আছে প্রধান মূল, আছে স্থানিক মূল, আর একটা আছে অস্থানিক মূল। এখন প্রধান মূল কি? সেটা হলো প্রাথমিক মূল, যেটা সরাসরি সৃষ্টি হয়। দেখো ভ্রূণমূল থেকে প্রাথমিক মূল বৃদ্ধি পেয়ে প্রধান মূল সৃষ্টি করে, তাই না? এটা কি? এটা স্থানিক বা, আর এটা কি? প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। উদাহরণ কি? দ্বিবীজপত্রী উদ্ভিদ যা যা আছে, তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ যেগুলো আছে সেগুলো কি মূলের উদাহরণ হবে? প্রধান মূল। তাহলে মূলা, গাজর, বিটা, এখানে জাস্ট 3টা দেয়া আছে। এই 3টা বইয়ে দেয়া আছে বলে 3টাই দেয়া আছে, ঠিক আছে? তুমি বাইরে যদি মানে দ্বিবীজপত্রী উদ্ভিদ যেগুলো আছে সেগুলো সবগুলো কি? প্রধান মূল। আর একটা কি? অস্থানিক মূল। অস্থানিক মূল তোমার কি হয়? ভ্রূণমূল থেকে সৃষ্টি হয় না, তাই না? ভ্রূণমূল থেকে সৃষ্টি হলে তাকে বলবে স্থানিক মূল, আর ভ্রূণমূল থেকে যখন সৃষ্টি হবে না তাকে বলবে অস্থানিক মূল। দেখো তাহলে ভ্রূণমূল থেকে যদি সৃষ্টি না হয়, তাহলে কোথা থেকে সৃষ্টি হবে? উদ্ভিদের অন্যান্য জায়গা থেকে সৃষ্টি হবে, অন্যান্য অঙ্গ থেকে সৃষ্টি হবে। দেখো ভ্রূণমূল থেকে সৃষ্টি না হয়ে কোথা থেকে সৃষ্টি হয়? অন্যান্য অঙ্গ থেকে যে মূল সৃষ্টি হয় তাকে কি বলা হবে তখন? অস্থানিক মূল। আর অস্থানিক মূলের উদাহরণ কি? কেয়া, বট, অশ্বত্থ। আর গুচ্ছমূল ইম্পর্টেন্ট জায়গা। গুচ্ছমূল এবং তোমার প্রধান মূল, এই দুইটা ইম্পর্টেন্ট। কারণ কি? গুচ্ছমূল তোমার কিসের বৈশিষ্ট্য? একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। পরীক্ষায় ইজিলি কোশ্চেন আসতে পারে যে প্রধান মূল কিসের বৈশিষ্ট্য। ভুল হইতে পারে, মনে রাখবা। প্রদীপ,
প্রদীপ। প্রদীপ দিয়ে কি মনে রাখবা? প্রতে কি হবে? প্রধান মূল, আর এটাতে দ্বিবীজপত্রী উদ্ভিদ। ওকে, প্রদীপ। এখন প্রদীপ শব্দটা পাশে লিখে রাখবা বা নোট করে নিবা, নোট করে পাশে লিখে রাখবা যে প্রদীপ। তারপরে দেখো আমরা আসি কাণ্ডে। কাণ্ডের ক্ষেত্রে দেখো, কাণ্ডের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পারি? ফাঁপা কাণ্ড দেখতে পারি, রাইজোম, টিউবার এসব দেখতে পারি, তাই না? এখন এই যে কাণ্ডের ফাঁপা কাণ্ড কাকে বলবো? একটু আগে বললাম যে ঘাস, তারপর হলো তোমার ওই যে ধান, এগুলো তো ফাঁপা। এগুলোর কাণ্ডের ভিতরে কি থাকে? এগুলো নরম হয় কি জন্য? এর ভিতরে ফাঁপা থাকে। আচ্ছা, শক্ত হবে কি জন্য? ওর ভিতরে তোমার কাঠ থাকে বা কাষ্ঠ জাতীয় উদ্ভিদ, ওগুলোর ভিতরে কিছু থাকে বলে এটা শক্ত হয়, তাই না? আর এটা তোমার শক্ত হয় না, এগুলোর ভিতরে ফাঁপা থাকে, এই জন্য কি এগুলো নরম। তাহলে কি হবে? এগুলো ঘাস গোত্রের যে উদ্ভিদগুলো আছে সেগুলো কি হবে? তোমার ফাঁপা কাণ্ড। তারপরে রাইজোম। রাইজোমের উদাহরণ কি? আদা, হলুদ। ভুল হতে পারে, টেকনিকটা পরে আছে, শেষ করি। টিউবার। টিউবার মানে আমরা একটা জানি আলু। টিউবার মানে স্বাভাবিকভাবে আমাদের মনে আসে আলু। টিউবার মানে কি? আলু। কিন্তু এখানে একটা কথা আছে, দেখো কিন্তু বলে লেখা আছে, মিষ্টি আলুর মূলের স্ফীত অংশ কাণ্ড নয়। মিষ্টি আলুর মূলের স্ফীত অংশ কিন্তু কাণ্ড নয়। টিউবার মানে আলু বুঝি, কিন্তু সেটা কিসের ভিতরে? কাণ্ডের ভিতরে। কিন্তু মিষ্টি আলুর মূল কিন্তু কাণ্ড নয়, এটা মনে রাখবা। তারপরে দেখো বাল্ব। বাল্ব কেমন হয়? বাল্ব কেমন হয়? ঠিক এমন টাইপের হয় না? এর বাল্বের ভিতরে বাতি জ্বলে, প্রেমের বাতি না, এমনি সিম্পল বাতি জ্বলে, ঠিক আছে? এবার দেখো যদি বাল্বের মতো হয় তাহলে জাস্ট ইমাজিন ইট, এইখানে যদি কোনো তুমি উদ্ভিদের সাথে তুলনা করো, সেটা কি হবে? অবভিয়াসলি পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন তো দেখতে এমনই হয়, তাই না? তো ঠিকই বাল্বের উদাহরণ দেখো পেঁয়াজ রসুন। আর রানার, রানার হলো থানকুনি। রানার নিয়ে একটা কথা বলি। রানা নামের আমার খালাতো ভাই আছে, তো সে আসলে এটা সত্য কথা, সে ছোটবেলা থেকে থানকুনি খুব খায়, থানকুনি পাতা। আর গ্রাম অঞ্চল তো অনেক পরিমাণ থানকুনি পাতা পাওয়া যায়। সে থানকুনি পাতা মনে করো যে সকাল বিকেল রাত থানকুনি পাতা দিয়ে এসে তাই দিয়ে খেয়ে নেবে। তো তারা আসলে আমরা থানকুনি বলেও ডাকতাম মাঝে মাঝে। তো ঠিক তেমন এখানে একটা উদাহরণ আছে, দেখো রানার। রানার শব্দের রানারের উদাহরণ কোনটি? থানকুনি। এবার বললাম রাইজোম। রাইজোমের উদাহরণটা বললাম আদা আর হলুদ। বিয়ে বাড়িতে গেছো, বিয়ে বাড়িতে গেলে সচরাচর রোস্ট বাদে তো আর খাওয়া হয় না, তাই না? আর রোস্ট হইলে মনের ভিতরে একটা শব্দ আছে, আহা রোস্ট দিছে। ঠিক তেমন একটা জিনিস দেখো, আমরা মনে রাখবো আহা রোস্ট। আতে কি হবে? আতে হবে আদা, আর হতে কি হবে? হতে হলুদ। রোস্টটা কেন দিলাম? রোস্টে কি বোঝাবে? রাইজোম। এখন তোমরা যদি এই ভিডিওটা খাওয়ার সময় দেখো, সাপোজ তুমি খাইতেছো কোনো অন্য কোনো তরকারি, কারণ রোস্টের কথা শুনে যে রোস্টের কথা মনে পড়ে বাহির কিছু বলো, এটা দোষ কিন্তু আমার না, ঠিক আছে? এটা তোমার পড়ার দোষ, পড়ায় আইসে আমি পড়াই দিছি। এবার দেখো তাই রতে কি হবে? রাইজোম। কাণ্ডের উদ্ভিদগুলোর নাম আমরা জানলাম। তারপরে চলো এবার পাতা। পাতার ভিতরে আমরা জানবো যে পাতার কয়টি অংশ থাকে। আমরা জানি পাতার 3টি অংশ থাকে। কি কি অংশ থাকে? যে পত্রমূল, পত্রবৃন্ত আর পত্রফলক। এই যে 3টে অংশের ভিতরে তোমার পত্রবৃন্তটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি। কি বললাম? পত্রবৃন্তটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন পত্রবৃন্ত কেন ইম্পর্টেন্ট বললাম? কারণ পত্রবৃন্তের 2টা টার্ম আছে, সেই টার্ম 2টাকে পত্রবৃন্ত মানে কি বলতো? কেউ আসলে পত্রবৃন্ত মানে ক্যামেরা রেকর্ড আমি বলতো বলছি, এটা জাস্ট মনে করো পত্রবৃন্ত হলো পাতার বোটা। তাহলে কি হবে? পাতার বোটা যদি থাকে, পত্রবৃন্তের ইংলিশ নাম হলো পিটিওল। তো পাতার বোটা যদি থাকে তাকে কি বলা হবে? পিটিওলেট। আর বোটা না থাকলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সেসাইল। বোটা না থাকলে বলা হবে সেসাইল, আর বোটা থাকলে বলা হয় পিটিওলেট। এই 2টা টার্মের জন্য বলছিলাম তোমার পত্রবৃন্ত ইম্পর্টেন্ট বেশি। তারপর কি আছে? পত্রফলক। পত্রফলক কি? পাতার প্রধান অংশই পত্রফলক। আর সিম্পল লিম্ব বা সরল পত্র, আর কম্পাউন্ড লিম্ব বা যৌগিক পত্র। এটা হলো দেখবা কিছু কিছু পাতা আছে, যেমন আম, জাম, কাঁঠাল, এসবগুলোর পাতা দেখবে একটা থাকে, পাতা গোনা যায়। যে কয়টা পাতা আছে? তুমি 3টা পাতা ছিঁড়লা, পাতা গোনা যাবে। কিন্তু কিছু কিছু পাতা আছে যেমন সজিনার পাতা, পাতা অনেক থাকে না? ঠিক তেমনই ওই সিম্পল লিম্ব গুলা সিম্পল সরল পত্র, এখানে কি থাকে? একটি পত্রফলক থাকে। আর যে পাতাগুলা গোনা যায় না, যেমন সজিনা মনে রাখবা, সজিনায় একাধিক পত্রফলক থাকে। কি থাকে? একাধিক পত্রফলক থাকে। দেখো উদাহরণ ঠিক তেমনই আছে, গোলাপ, নিম, সজিনা,
জবা, আম, জাম, কাঁঠাল। ওকে, উদাহরণগুলো মনে রাখবা। তাহলে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কি, পাতা থেকে পাতার কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি পাতার অংশ নয়? 3টাই জিনিস দেবে, আর একটা যে কোনো একটা দিয়ে দিতে পারে। তারপর দেখো তোমার আরেকটা প্রশ্ন আসতে পারে, কোনটি পাতার প্রধান অংশ? পত্র ফলক। আর কি, যদি পাতার বোটা থাকে তাহলে তাকে কি বলে? পিটিওলেট। পাতার বোটা না থাকলে কি বলে? সেসাইল। তারপরে দেখো আমরা আসি পত্র ফলকের বিন্যাসন বা শিরাবিন্যাস। এখানে শিরাবিন্যাস কাকে বলে? বিন্যাস মানে কি আমরা জানি সাজানো, এটা জাস্ট নাইস টু নো, জানতেই পারো। মানে শিরাবিন্যাস কাকে বলে নাইস টু নো, কিন্তু উদাহরণগুলো মাস্ট বি জানা লাগবে। তারপরে দেখো তোমার যে রীতিতে শিরাগুলো সাজানো থাকে তাকে কি বলা হবে? শিরাবিন্যাস বলা হয়, সিম্পল। তারপরে শিরাবিন্যাস কয় প্রকার হইতে পারে? 2 প্রকার। সেটা কি কি? একটা হলো জালিলাকার আর একটা সমান্তরাল। কি কি? জালিলাকার এবং সমান্তরাল। এখানে যে জালিলাকার কাকে বলে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট একটা জায়গা, তোমার কোন উদ্ভিদে একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী উদ্ভিদ এটি দেখা যায়। আমরা কোনটা একবীজপত্রীর উদ্ভিদ হয়, কোনটা দ্বিবীজপত্রীর উদ্ভিদ হয় আমাদের প্যাঁচ লাগতে পারে। সেই প্যাঁচ লাগানোর জন্য সোজা একটা জিনিস বলি, মনে রাখবো, প্রদীপ জ্বালি রাতে। তো প্রদীপ থেকে আমরা কি জানছি? আমরা জানি এটা কিন্তু প্রধান মূল জানছি, তাই না? সেটা কোথায় ঘটে? দ্বিবীজপত্রীর উদ্ভিদে ঘটে। আবার এই জালিতে মনে রাখবা জালিলাকার। তাহলে কি হলো? এই একটার মাধ্যমে আমরা 3টা মনে রাখতে পারছি, তাই না? জালিলাকার শিরাবিন্যাস কোথায় হয়? দ্বিবীজপত্রী উদ্ভিদে। এখন তোমাদের যদি মনে হয় না আমাদের প্রদীপ জালিরাতে, এটা মনে রাখতে কষ্ট হচ্ছে, আরেকটা জিনিস আছে, মনে রাখবা একগুচ্ছ প্যারা। তো একগুচ্ছ প্যারা মানে কি? তোমার একবীজপত্রী উদ্ভিদ, গুচ্ছমূল। ওকে, যেটা মনে হয় বাট একটা মনে রাখবা, কারণ প্যাঁচ লাগলে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের ভিতরেই লাগবে, যেমন একটা মনে রাখাই ভালো। তারপরে দেখো আমাদের পুষ্পবিন্যাস, পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি। এবার দেখো এখানে পুষ্পবিন্যাস 2 প্রকারের হয়। প্রকারভেদ জানা দরকার নেই, ঠিকই আমাদের জানা লাগবে কোনটি? উদাহরণগুলো ভালোভাবে জানা লাগবে। তা 2 প্রকার যে পুষ্পবিন্যাস হয় সেটা হচ্ছে অনিয়ত এবং নিয়ত। অনিয়তরে আবার কি বলে? রেসিমস। রেসিমসের ভিতরে আবার কয়েকটি ভাগ আছে, যেমন রেসিম। রেসিম মনে রাখবা সরিষা, রেসিম সরিষা। তারপরে মনে রাখবা স্পাইক, রজনীগন্ধা। রজনীগন্ধা ফুলটা দেখছো? স্পাইক মানে কি? আমরা জানি স্পাইক মানে কাটা টাইপের বোঝায়, স্পাইক দেয়, তাই না? তারপরে দেখো চুল স্পাইক দিতে এক সময়, কিন্তু রিসেন্ট 2-3 বছর আগে একটা ট্রেন্ড ছিল। তারপরে দেখো তোমার রজনীগন্ধা ফুলগুলা ঠিক এরকম 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 থাকে না? রজনীগন্ধার ফুলগুলো একটা ডাটার উপর এইদিকে 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 এইদিকে, আবার এরকম ডাটার ভিতরে যে এবার এরকম এরকম থাকে না? স্পাইক স্পাইক, ঠিক আছে? এই জন্য রজনীগন্ধা মনে রাখবো স্পাইক রজনীগন্ধা। আর স্পাইক লেটের উদাহরণ কি? ধানও কিন্তু ঠিকই ওরকম স্পাইকের মতোই থাকে, তাহলে কিন্তু এটা স্পাইক লেট। ধান, গম, ঘাস জাতীয় উদ্ভিদ এগুলো কি? স্পাইক লেট। আর ক্যাপিসুলাম বা শিরামঞ্জরি কোনটা? গাঁদা, সূর্যমুখী। সবগুলা বাদ দিলা, এইখানে সবগুলা রিডিং পড়লা।